স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে সেকেন্ড সামেটিভের যে লাইফ সায়েন্সের চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষাতে আছে, অ্যানালিসিস অফ ন্যাচারাল ফেনোমেনা, এটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো এবার এই চ্যাপ্টারটা না তোমাদের অনেকটা বড় রয়েছে, তো আমি চাই না যে বেকার জিনিসগুলো পড়িয়ে কোনো লাভ আছে, মানে অনেকটা আছে আননেসেসারি ইনফরমেশান রয়েছে যেগুলো কোনো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট ছাড়া কি ওগুলোতে কিছু তোমাদের কোয়েশ্চেন আসার মতনও কিছু নেই, আর তোমাদের বোঝার মতনও নেই, আর পড়ে দেখবে সেরকম কিছু বুঝতে পারবে না, বুঝতে পারবে কিছু সেরকম নেই যে আলাদা কিছু বোঝানোর মতন বা যেখান থেকে কোয়েশ্চেন আসবে। তো আমি ওই জায়গাগুলো সব স্কিপ করে গেলাম। যেগুলো ইম্পর্টেন্ট এই যে তোমাদের দেখো এই চ্যাপ্টারটার আউটব্রেক, এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক, এই জায়গাটার থেকেই যা কোয়েশ্চেন আসতে পারে, আর বোঝার মতন আর ইম্পর্টেন্ট, বোঝা ঠিক যাবে কিন্তু ইম্পর্টেন্ট এখানটা। তো এই জায়গাটার থেকে তোমরা সবাই পড়বে, তাহলে তোমাদের অনেকটা টাইম কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথমত কি বলেছে না, ইউজুয়ালি দ্য টার্ম এপিডেমিক ইজ ওয়াইডলি ইউজড, আমরা খুবই জানি যে এপিডেমিকটা কখন ইউজ হয় বলো তো, যে যখন অনেক মানুষজন অ্যাফেক্টেড হয় একটা সিঙ্গেল ডিজিজের জন্য। ঠিক আছে, যেমন দেখো এই যে বলেছে যে এই জায়গাটা মনে রাখো, কি বলেছে, অ্যান আনএক্সপেক্টেড ডিজিজ অ্যাফেক্টেড উইচ অ্যাফেক্ট, তোমরা লিখবে যখন তখন লিখবে অ্যান্সারটা এরকমভাবে, অ্যান আনএক্সপেক্টেড ডিজিজ হুইচ অ্যাফেক্ট মাল্টিপল হিউম্যান বিংস ইন আ গিভেন টাইম উইদিন আ ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ কল্ড অ্যান আউটব্রেক। হঠাৎ করে এমন একটা ডিজিজ হলো যেটা এক্সপেক্টেড নয়, মানুষ এক্সপেক্ট করছে না, যেটা প্রভাব ফেলছে অনেক মানুষদের উপরে একটা নির্দিষ্ট সময়, উইদিন আ ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়াতে, এটাকেই বলা হয় আউটব্রেক। তো প্রথমে দেখো কি বলেছে, এই যে 1897 অনেক হয়েছিল যে মানুষজন কি হয়েছিল, যারা আরবান স্লামস বস্তি এরিয়াতে ছিল, আর পভার্টি স্ট্রিকেন এরিয়াস যেখানে অনেক গরিব মানুষেরা যারা খেতে পায় না, তারা হঠাৎ করে তাদের জ্বর আসতে শুরু হয়েছিল, তাদের গ্রয়েন রিজিয়ানে আর আর্মপিট রিজিয়ানে নোডস আর বুবোজ হয়েছিল, অনেক হাজার হাজার মানুষজন অ্যাফেক্টেড হয়ে মারা গেছিল। তো এই টাইমে অনেক মৃত র্যাটদেরকে পাওয়া গেছিলো রাস্তার ধারে, তো এটা তখন প্লেগ হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো 1955 থেকে 56 ইয়ারে দিল্লিতে কি হয়েছিল, এই যে পাইপলাইন যার মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার যায় সেগুলো অ্যাফেক্টেড হয়েছিল বাই হেভি বৃষ্টির জন্য, আর কন্টামিনেটেড নোংরা হয়ে গেছিলো কিসের দিয়ে না, ডার্টি ড্রেনের জল দিয়ে। তো এই 2 বছরে অলমোস্ট দেখো 30,000 মানুষজন অ্যাফেক্টেড হয়েছিল জন্ডিসে দিল্লিতে। ঠিক আছে, আর ওখানকার প্রেগনেন্ট মাদারের 1/5 অ্যাফেক্টেড হয়েছিল এই জন্ডিসের দ্বারা, আর মরেও গেছিলো। তো তাই জন্য এইটা নাম হয়েছিল তখনকার এই এপিডেমিকটা হেপাটাইটিস ই এপিডেমিক। তো দেখো এটাই তাহলে কি আমরা আউটব্রেকটা পড়লাম। এবারে আউটব্রেক অফ আ ডিজিজটাই যখন প্রভাব ফেলে অনেক মানুষের উপরে ইন আ গিভেন টাইম, সেটাকেই বলা হয় এপিডেমিক, আউটব্রেকেরও আর একটু বড় ভার্সান। এবার আসছে প্যান্ডেমিক। প্যান্ডেমিক এবার সবচেয়ে বড় যেটা, ঠিক আছে, যেরকম আমাদের কোভিড-19 প্যান্ডেমিক, আমরা সবাই এটার মধ্যে দিয়ে এসেছি, তাই তো। তো এটা মনে রেখো when an epidemic transforms to a such an unexpected extent যে অনেক মানুষেরা ফ্রম বিভিন্ন কান্ট্রি থেকে, এমনকি বিভিন্ন কন্টিনেন্ট থেকেও যখন প্রভাবিত হয় এই ডিজিজের দ্বারা, তখন সেই এপিডেমিককে বলা হয় প্যান্ডেমিক। তো এখান থেকে তোমাদের এই ডেফিনেশনগুলো আর এক্সাম্পলগুলো একটু মনে রেখো, তাহলেই হবে। এবার দেখো মনে রাখতে হবে টাইপস অফ এপিডেমিক। 2 রকমের এপিডেমিক হয়, একটা পয়েন্ট সোর্স এপিডেমিক আর একটা প্রোপাগেটেড এপিডেমিক। পয়েন্ট সোর্স এপিডেমিক কি না, যখন অনেক মানুষরা অ্যাফেক্টেড হয় একটা ডিজিজের দ্বারা, একটা সিঙ্গেল সোর্স থেকে যেটা আসছে, সেটাকেই বলা পয়েন্ট সোর্স এপিডেমিক। যেরকম জানো তো, এই যে 1984-এ ভোপাল গ্যাস ট্র্যাজেডি হয়েছিল, যখন কি হয়েছিল না, অনেক মানুষেরা প্রচুর ইনস্ট্যান্টলি তো 15,000 মানুষেরা মরে গেছিলো, তাছাড়া অনেক বছর ধরে অনেক মানুষরা অ্যাফেক্টেড হয়েছিল
এমনকি অনেক মহিলাদের, প্রেগনেন্ট মাদার্সদের যে বেবিরাও হয়েছিল তারাও ডিফেক্টিভ হয়েছিল এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য। মানে তখন এটা একটা গ্যাস খুব ডেঞ্জারাস, যেটা মানুষদের প্রতি, সেটা লিক হয়ে গেছিলো এই ভোপাল থেকে। মানে ওটা হচ্ছে মেনটেনেন্সের অভাবে হয়েছিল, তো তখন খুবই ওটা ডেঞ্জারাস লেভেলে ছড়িয়ে গেছিলো। আরেকটা হচ্ছে কি প্রোপাগেটেড এপিডেমিক, যেটা কিনা দেখো বলেছে যে এটা হচ্ছে ছড়ায় ডিজিজটা টু সেভারাল পিপল অ্যান্ড ফ্রম দোজ সেভারাল পিপল দ্যাট এপিডেমিক গেটস প্রোপাগেটেড টু মেনি মোর পিপল। মানে কি একজনের থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, মানে যেরকম আমাদের কোভিড-19 প্যান্ডেমিকটা, তাই তো। তো এটাকে বলা হয় কি প্রোপাগেটেড এপিডেমিক, ঠিক আছে। তো এখান থেকে এই দুটো টাইপস অফ এপিডেমিকটা জেনে নিতে হবে। নেক্সট আসছে সাম মাইক্রোব ইনফেক্টেড ডিজিজেস দ্যাট ক্যান টেক দ্য ফর্ম অফ এন এপিডেমিক। মানে মাইক্রোব মানে কি মাইক্রো অর্গানিজমস, সেরকম যে ডিজিজগুলো মাইক্রো অর্গানিজমসের জন্য হচ্ছে, সেইগুলো হচ্ছে কি না, নাম্বার 1 কলেরা। তো এখান থেকে এরকম কোয়েশ্চেন আসতেই পারে যে কিছু মাইক্রোব ইনফেক্টেড ডিজিজের নাম লেখো, তো তখন লিখতে হবে কলেরা, ম্যালেরিয়া, ডেঙ্গু, প্লেগ, স্মল পক্স, কালা আজার, এগুলো, ঠিক আছে। ডায়রিয়া, কোভিড-19, টিউবারকুলোসিস, এই সব কিছুই। তারপর হচ্ছে হেপাটাইটিস, এটা তো নয়, ঠিক আছে, যাই হোক, এই যেগুলো আছে পরপর এগুলো লিখতে হবে, কিছু রোগের নামগুলো লিখতে হবে। হয়তো এখানে আমি কিছু পেজ স্কিপ করে গেছি, কি দেখি একবার, না পরপরই আছে, তার মানে এগুলো সবই হচ্ছে মাইক্রোবেরই অ্যাফেক্টেড ডিজিজেস, ঠিক আছে। তো প্রথমত পড়তে হবে হচ্ছে কলেরা। তো কলেরা কী থেকে হয় এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নোংরা জল থেকে হয়। আর ফ্লাই ইনফেক্টেড ফুড মানে মাছি ইনফেকশন করে দিচ্ছে এমন খাবার থেকে যেটা খোলা রয়েছে আর নোংরা এনভায়রনমেন্টে থাকা খাবারেও হয়। পেশেন্ট পাসেস আউট ওয়াটারি স্টুলস, ঠিক আছে, অ্যাট ফ্রিকুয়েন্ট ইন্টারভেলস, কিছুক্ষণ পরপরই ওয়াটারি স্টুল পাস করবে। কালার অফ দ্য স্টুলটা ঠিক জলের মতন হবে, যেন রাইস ভেজানো হয়েছে এরকম কালারের স্টুল হবে। আর অনেক সিভিয়ার ভমিটিং, মানে অনেক বমিও হবে, তাই জন্য অনেক যে পেশেন্টটা কী হবে ডিহাইড্রেশনে সাফার করবে। অ্যাসিড বেস অ্যান্ড সল্ট ব্যালেন্সটা তাই জন্য বডির ডিসরাপ্টেড, মানে কি নষ্ট হয়ে যাবে। তো তখন ডাক্তাররা প্রেসক্রাইব করে ওআরএস খেতে, বা ডেঞ্জারাস সিচুয়েশানসে স্যালাইনও দিতে বলে। তারপর হচ্ছে দেখো লিখেছে এই জন্যই যে কলেরা হচ্ছে ফেটাল ডিজিজ, মানে ডেডলি ডিজিজ, মানে ঠিকঠাক করে ট্রিটমেন্ট না হলে লোকে বাঁচবে না। তো এটা আরও আগেকার দিনে বেশি হতো, এখন তো আর সেরকমভাবে হয় না, এখন অনেক উন্নত হয়ে গেছে আগের থেকেও। তো এরপর দেখো এটা মনে রাখতে হবে যে কলেরা কোন ব্যাকটেরিয়াটা করেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি কোন ব্যাকটেরিয়া না, ভিব্রিও কলেরে। এবার আসছে হচ্ছে ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া কথাটার মানে হচ্ছে ম্যাল এরিয়া, এই কথাটার থেকে এসেছে, মানে ব্যাড এয়ার। প্রথমত ভাবতো লোকেরা যে খারাপ হাওয়ার জন্য এই ডিজিজটা হচ্ছে, এটা একটা মিসকনসেপশন ছিল মানুষদের। কিন্তু তারপর বুঝতে পারলো লোকেরা আস্তে আস্তে যে এটা মসকিউটোর দ্বারা হচ্ছে। কোন মসকিউটো এটা মনে রাখতে হবে, ফিমেল অ্যানোফেলিস মসকিউটোর থেকে হচ্ছে। যখন ব্লাড সাক করে একটা ম্যালেরিয়া পেশেন্টের থেকে, তো তখন তার বডির ভেতরে, মানে মশাটার বডির ভেতরে প্রোটোজোয়া একটা ক্যারি হয়ে যায়, যেটা কিনা একটা স্মল ছোট ইউনিসেলুলার, মানে একটাই সেল এরকম একটা অর্গানিজম থাকে তার বডির ভেতরে, উইচ ইজ নট ভিজিবল উইথ নেকেড আই, খালি চোখে আমরা দেখতে পারি না সেটা। প্রোটোজোয়ানটা হচ্ছে একটা জার্ম কল্ড প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। আর এটা যখন একটা হেলদি মানুষের রক্তের মধ্যে ঢুকে যায় তখনই আবার ম্যালেরিয়া হয়ে যায়। তো ম্যালেরিয়া সাধারণত কোন অ্যাটমসফিয়ারে হয়, হট আর হিউমিড, গরম আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় হয়, যেরকম আমাদের এখানে। অ্যান্ড অলসো ঠিক যখন বর্ষার সিজনে। আর অনেক এই সময় দেখা যায় যে হাই ফিভার হয়, অনসেটস উইথ ট্রেমার্স, মানে কাঁপুনি দিয়ে যে জ্বরটা হয়। আর এই ফিভারটা সাবসাইডস উইথ সোয়েটিং, সঙ্গে সঙ্গে মানে সোয়েটিংও হয় খুব, হেডেক হয়, মাথা ব্যথা। আর স্প্লিন আর লিভারের ঠিক পাশেই থাকে আরেকটা অর্গ্যান স্প্লিন, তো এগুলো ফুলে যায়, এগুলো হচ্ছে আরেকটা সিমটম। তো এটা খুবই বাজে এই জার্মটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা কিন্তু
প্রভাব ফেলে পুরো নর্মাল ফাংশানিং অফ ইম্পর্ট্যান্ট অর্গ্যান আমাদের যে রয়েছে ব্রেন, হার্ট, কিডনি, এদের উপরও প্রভাব ফেলে। তো এই টাইপের ম্যালেরিয়াকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। তাহলে এই প্যারাটাও কিন্তু ইম্পর্ট্যান্ট খুব। তো বলেছে ইট মে বি ফেটাল যদি ঠিকঠাকভাবে ট্রিট করা না হয়। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে ডেঙ্গু। তো ডেঙ্গু কি না মসকিউটোর জন্য আবার হচ্ছে ডেঙ্গু। তো ডেঙ্গুটা হচ্ছে কোন মসকিউটো, ওটা মনে রাখতে হবে এডিস ইজিপ্টি। আগেরটা পড়লাম ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মসকিউটো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, আর এটা হচ্ছে এডিস ইজিপ্টি। ঠিক আছে, তো এদের না একটা বোঝা যায় এই মশাগুলোর ঠিক পেট আর পায়ের কাছে কালো সাদা স্ট্রাইপ স্ট্রাইপ করা থাকে। তো এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে টাইগার মসকিউটো। তো প্রথমত একটা ওয়েস্ট বেঙ্গলেই দেখা গেছিলো, আর এটা সাধারণত জুলাই থেকে নভেম্বরে হয়। ডিজিজের সিমটমগুলো একটু খেয়াল রাখতে হবে, হাই ফিভার, মাথা ব্যথা, জয়েন্ট পেন, আর চোখের পেছনে ব্যথা। তো এইগুলো কি হয় না, এই ডিজিজটা কি করে আমাদের ব্লাড তো আছে, আরবিসিস রয়েছে আর ডাব্লিউবিসিও রয়েছে, হোয়াইট ব্লাড কর্পোসেলস, তো সেগুলোকে কমিয়ে দিচ্ছে আর ইমিউনিটি পাওয়ারটা কমিয়ে দেয় অন্যান্য ডিজিজের থেকে অ্যাগেনস্টে, মানে ইমিউনিটিটা কমিয়ে দিচ্ছে। অনেক ক্ষেত্রে টেম্পোরারিভাবে এই নাম্বার অফ প্লেটলেটসটাও কমে যায়। ঠিক আছে, বাট ইন ভেরি ফিউ কেসেস দেখা যাচ্ছে যে when the patient does not drink adequate amount of water, মানে ঠিকঠাক পরিমাণে যখন জল খায় না, and suffers from prolonged fever, মানে যখন 5-6 দিনের বেশি জ্বর হয় তখন কি হয় অনেক সময় মরেও যেতে পারে পেশেন্ট। তো তাই জন্য প্রপার ট্রিটমেন্ট করা দরকার। নেক্সট আসছে প্লেগ। তো প্লেগটা একটু আগেও পড়ছিলাম যে এটা কিসের দ্বারা ট্রান্সমিটেড হয়, বাই র্যাটসের দ্বারা এটা ছড়াচ্ছে। তো এটার ব্যাকটেরিয়াটা মনে রাখতে হবে কি না ইয়ারসিনিয়া পেস্টিস। এইটা কি হয় না একটা র্যাট ফ্লি, র্যাটের উপর যে পোকা হয়, ঠিক আছে, র্যাট ফ্লিটার নাম হচ্ছে জেনোসাইলিয়া চিওপিস। এই র্যাট ফ্লিটা ক্যারি করে ব্যাকটেরিয়া যেটা কিনা রেসপন্সিবল ফর প্লেগ। আর এই র্যাট ফ্লি মানে র্যাটের উপর যে পোকাটা যখন র্যাটকে কামড় দেয় তখন এই র্যাটটাও ইনফেকশন হয়ে যায়। আর হিউম্যান বিংসরা ইনফেক্টেড হয় যখন কিনা এই পোকাটা আবার মানুষদেরকে কাটে। হিউম্যান বিংসদের কীরকম এক্সপিরিয়েন্স হয় না, হাই ফিভার হবে, খুব ব্যথা হবে শরীরে, আর পেন হবে, সোয়েলিং ফুলে যাবে, লিম্ফ গ্ল্যান্ডস ইন দ্য গ্রয়েন অ্যান্ড আর্মপিট রিজিয়ন অফ দ্য বডি। ঠিক আছে, বাট উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সিভিলাইজেশন এখন তো পসিবল হয়ে গেছে কার্ভ মানে স্টপ করা এক্সেসিভভাবে এই র্যাট ফ্লিয়া বেড়ে যাওয়ার থেকে। কিভাবে না সায়েন্টিফিক মেথড অফ কালেকশন, ঠিকঠাকভাবে গার্বেজগুলো প্রসেস করা সিটির থেকে। তো এখন তাই জন্য এই আউটব্রেকটা অনেকটাই কম আগেকার টাইমের থেকে। 1897 ওয়ালডেমার হ্যাফকিন ইনভেন্ট করেছিল দ্য ভ্যাকসিন, এই প্লেগের ভ্যাকসিন ইন বম্বে। ঠিক আছে, তো এবার দেখো বলেছে স্মল পক্সটা হচ্ছে 1980 ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছিল যে এই ডিজিজটা এখন পুরোপুরি ইরাডিকেটেড মানে স্টপড ফ্রম দ্য ওয়ার্ল্ড। ইট ওয়াজ মেড পসিবল বাই দ্য ওয়ার্ল্ড ওয়াইড লার্জ স্কেল ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে। এই ডিজিজটা খুবই কন্টেজিয়াস মানে কি ছড়ায়, তাই তো। স্মল পক্স হচ্ছে ডেডলি ভাইরাল ডিজিজ। সিমটমস কি, হাই ফিভার, ফ্লুইড ফিল্ড ব্লিস্টার্স, মানে ভেতরে ওই যে ফোসকা টাইপের হয়ে যাবে বডির উপরে। তো এর আগে কি হয়েছিল, এই ডিজিজটা এফেক্ট করেছিল 1/3 লাইফস অফ দ্য অ্যাফ্লিক্টেড পপুলেশন। এরাডিকেশন অফ স্মল পক্স ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ সাকসেসফুল ভ্যাকসিনেশন অ্যাগেনস্ট অ্যান ইনফেকশন ডিজিজ। ঠিক আছে, তো 1796 ব্রিটিশ সায়েন্টিস্ট এডওয়ার্ড জেনার সাকসেসফুলি used cowpox virus to create resistance power in the human body against smallpox। তাহলে কি হয়েছে না এই ইয়ারে ব্রিটিশ সায়েন্টিস্ট এডওয়ার্ড জেনার সাকসেসফুলি কী করেছিল না কাউপক্সের ভাইরাস ইউজ করেছিল যাতে মানুষজনের একটা রোগ প্রতিরোধ ক্ষমতার পাওয়ার জন্মায় এই স্মল পক্সের বিরুদ্ধে। স্মল পক্স ভাইরাসটা প্রিজার্ভ করে রাখা হয়, মানে জমিয়ে রাখা হয় হাই সিকিউরিটিতে দুটো রাশিয়ান আর আমেরিকান ল্যাবে। ঠিক আছে,
তো আজকের মতন এই ভিডিওটাতে আমি এতটুকুই রাখলাম। আর একটা পার্টে এই চ্যাপ্টারটা আশা করছি শেষ হয়ে যাবে, মোটামুটি হাফ বলে দিলাম। আর এই চ্যাপ্টারটার কোন পার্টটা ইম্পর্ট্যান্ট আমি সেই জায়গাটাই পড়াচ্ছি, কারণ এই চ্যাপ্টারটা আমি যেটা শুরুতেও বললাম যে আননেসেসারিলি অনেক ইনফরমেশান দিয়েছে, যেগুলো থেকে কোনো কোয়েশ্চেন তো আসবেই না। আর মানে ওগুলো মানে এমন ইনফরমেশান দিয়েছে যেগুলো পড়া আর না পড়া একই ব্যাপার। তো ওগুলো আমি আর বেকার পড়াইনি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ আজকে তোমরা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলেই আমি মোটিভেশন পাবো আরও ভালোভাবে আর রেগুলারভাবে ভিডিওগুলো বানানোর।